এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। এমন কিছু করবে স্যার আমি কল্পনাতেও ভাবিনি। কি এমন করেছি? ভালোবেসেছি, এর জন্য এমন অপমান? ছলছল চোখে তাকিয়ে আছে স্যারের দিকে, রেগে আমাকে নানা কথা বলছে। কি হলো, এখনো আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মতো মেয়ে আমি আগে দেখিনি। এত অপমান করি তবুও আমার পিছু ছাড়ছো না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কখনো আমার ধারে কাছেও আসতো না। আমি কিছুক্ষণ শান্ত হয়ে তাকিয়ে আছি, তারপর সেখান থেকে চলে এলাম। পেছন থেকে আমার ফ্রেন্ডরা ডাকছে কিন্তু শুনছি না। এখন মাথা অনেক গরম হয়ে আছে। এখানে থাকলে কি করে বসবো নিজেও জানি না, তাই চলে এলাম। গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলতে শুরু করেছে। আমি এত সহজে আপনাকে ছাড়ছি না নীরব স্যার। আপনি আমার ভালোবাসাকে বারবার অপমান করেছেন, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আজ থেকে আমার একটাই কাজ, আপনাকে আমার প্রেমে ফেলানো। একদিন আপনি আমার কাছে আসবেন, ভালোবাসি বলে, ইজ মাই প্রমিস। কথাটা বলেই চোখের পানি মুছে নিলাম। আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তি আপনিও পাবেন। মনে মনে কথাগুলো ভাবলো মৌ বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা অনেক ধনী, বিজনেস করে। একমাত্র মেয়েকে অনেক ভালোবাসে মাহবুব হোসেন। একমাত্র মেয়ে বলে পরিবারের সবাই অনেক ভালোবাসে। সব সময় নিজের মর্জি মতো চলেছে, অনেক নরম মনের। মৌ দেখতে অনেক সুন্দর। কোচিং টিচার নীরবকে সে ভালোবাসে, কিন্তু নীরব তাকে একদমই সহ্য করতে পারে না। মৌ টেনে পড়ে। এদিকে স্যার, আপনি কাজটা একদম ঠিক করেননি মৌয়ের সাথে। ও তো আপনাকে ভালোবাসে। জি স্যার, ওর অনেক রাগ। আপনি ওর গায়ে হাত না দিয়ে ভালো করে বুঝিয়ে বলতে পারতেন। আমাকে ভালোবাসি বলার সাহস হলো কি করে ওর? তোমরা ওর ফ্রেন্ড হও, ওকে মানা করতে পারলে না? স্যার, আমরা মানা করেছিলাম কিন্তু আমাদের কথা শুনেনি। একজন স্টুডেন্ট স্যারকে প্রপোজ করছে, এইটা সবাই জানলে আমাকে কতটা অপমানিত হতে হবে জানো? নীরব অনেকক্ষণ কথা কাটাকাটি করে চলে এলো। মাত্র 1 সপ্তাহ হয়েছে পড়াচ্ছি, আর এত কম বয়সে মেয়ে সে নাকি আমাকে ভালোবাসে। কথাগুলো ভাবছে আর হাঁটছে নীরব। গরিব ঘরের ছেলে, কোচিং করিয়েই তার পড়ালেখা চলে। নীরব অনার্স ফাইনাল ইয়ার এ পড়ে। ঘরে বৃদ্ধ মা আছে আর এক বোন আছে যার বিয়ে হয়ে গেছে। আর কেউ নেই, বাবা নেই। হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছে। মৌ বাড়ি এসে নিজের রুমে চলে গেল। পেছন থেকে মৌয়ের মা ডাকছে, সেদিকে কান না দিয়ে চলে গেল। আমিনা বেগম বুঝতে পেরেছে মেয়ের রাগ, সে পিছু পিছু গেল। মৌ গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে মাথায় দিল। আমিনা বেগম এটা দেখার জন্য এসেছিল, কারণ মৌ যতবার রাগ করেছে এই কাজটাই করে। মেয়ের এই কাজটা তার অনেক ভালো লাগে। শত রাগ হলেও অন্য কারোর ওপর রাগ দেখায় না, নিজেই নিজেকে ঠান্ডা করে। কিন্তু যদি এখন কেউ তার সাথে কথা বলে তাহলেই হয়ে গেল ফায়ার। আমিনা বেগম চলে গেল। কিছুক্ষণ পর আম্মু আম্মু আম্মু, তুমি খাবে না? খেতে দাও। পরদিন কোচিং এ। আমি ভেবেছিলাম তুই আজ আসবি না। কেন আসবো না? স্যার, তোর সাথে যে ব্যবহার করলো। তো কি হয়েছে? আমি যখন ভালোবেসেছি এত সহজে ছাড়ছি না। মানে এখনো ছাড়িনি? আমি তো ভেবেছি আর। তোরা যা খুশি ভাব, কিন্তু আমি তো স্যারের মুখ দিয়ে বলিয়েই ছাড়বো ভালোবাসি। তুই কি পাগল টাগল হইলি নাকি? স্যার এত অপমান করলো তাও এই কথা বলছিস? না রে, পাগল তো অন্য কেউ হবে। তুই আবার স্যারের পিছু নিবি? ছাড়ি তো নিবো কেন? এই চুপ আসছে। নীরব স্যারকে দেখে সবাইকে চুপ করতে বললাম। স্যার এলো। আমাকে অবাকই হয়েছে মনে হয়, কারণ কালকের ঘটনার পর আজ আমি এত খুশি হয়ে বসে আছি ভাবেনি মনে হয়। আমি আরো হাসি হাসি মুখ করে তাকালাম। স্যার দরজার কাছেই দাঁড়িয়ে আছে। এত অবাক হয়েছে আমি আর একটা অবাক করার জন্য চোখ টিপ মারলাম। সঙ্গে সঙ্গে স্যার আরো অবাক হয়ে গেলেন, যে পিছনে ঘুরে গেল। আমি তো হাসতে হাসতে শেষ। আমার কাণ্ড দেখে মনি আর জুলি অবাক হয়ে তাকিয়ে আছে। স্যার বাইরেই থাকবেন নাকি ভিতরে আসবেন? রুমে বসে আছি আর আজকের কথা ভেবে হেসে চলেছি। হঠাৎ আম্মুর ডাকে হাসি থামালাম। বলো। কি হয়েছে তোর? এভাবে হাসছিস কেন একা একা? কই কিছু না তো। তাহলে একা কি ভেবে হাসছিস আমাকে বল, আমিও একটু হাসি। আম্মু
পাশে এসে বসলো। আমি আমন করে মাথা রেখে শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আম্মু, বলো। আমি যদি কোনো ভুল করে ফেলি তোমরা কি আমাকে ক্ষমা করবে? আম্মু আমার কথা শুনে অবাক হওয়ার মতো কিছুক্ষণ তাকালো, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগে, তুমি এমন কোনো ভুল করতেই পারো না যে ক্ষমা করতে পারবো না। কিছুক্ষণ কথা বলে আম্মু চলে গেল। আম্মু আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। নীরব স্যারকেও তারা মেনে নেবে, কিন্তু স্যারই তো আমাকে সহ্য করতে পারে না। আজকে স্যারকে যে হেনস্থা করেছি, সারা ক্লাসে ডিস্টার্ব করেছি, এখন বুঝবে আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তি। পরদিন কোচিং থেকে স্যারের নাম্বারটা নিয়ে এলাম। রাত 9টার দিকে একটা কল দিলাম, রিসিভ হলো না। আবার দিলাম, এবারও রিসিভ হলো না। দিতে দিতে 10 বার ফোন দিলাম, কিন্তু একবারও রিসিভ হলো না। রেগে ফোনটা ছুঁড়ে মারলাম। এত খারাপ লোকটা ভাবা যায়? এতগুলো ফোন দিলাম অথচ কল রিসিভ করলো না। রাগে আমার শরীর জ্বলছে। হঠাৎ কলের শব্দ এলো, ধরতে মন চাইছে না, রাগ হচ্ছে। তাও ফোন খুঁজতে লাগলাম। কোথায় ছুঁড়ে মারছি যে এখন খুঁজেও পাচ্ছি না। খুঁজতে খুঁজতে রিং বন্ধ হয়ে গেল, আবার বাজতে লাগলো। এখন মনে হচ্ছে স্যারই মনে হয় ফোন দিচ্ছে। উফ, কেন যে রাখতে গেলাম। অবশেষে ফোন খুঁজে পেলাম, হাতে নিয়ে দেখি স্যারই ফোন দিয়েছে। সঙ্গে সঙ্গে রিসিভ করে কানে ধরলাম। নীরব কেবল একটা ছেলেকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়িয়ে এসেছে। প্রচুর গরম হাওয়ায় গেছিল, সেখান থেকে ফোনের শব্দ পেয়েছে। তাড়াতাড়ি গোসল করে আগে ফোন হাতে নিয়েছে, কারণ অনেকবার ফোন এসেছে। হয়তো কেউ দরকারে ফোন দিয়েছে। হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। কল ব্যাক করলো, কিন্তু রিসিভ হলো না। আবার করলো, অবশেষে রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কেমন আছো? আমি তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? কার গার্লফ্রেন্ড? কেন, তোমার? দেখুন, আমি এখন ব্যস্ত আছি। আপনি হয়তো ভুল নাম্বারে কল দিয়েছেন। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি কোনো ভুল নাম্বারে কল দেইনি স্যার। স্যার শুনেই মনে হয় আরেক দফা শক খেলো। নীরব কণ্ঠটা প্রথম থেকেই চেনা চেনা লাগছিল, কিন্তু এখন তো শিওর এটা মৌ। কিন্তু মৌ আমার নাম্বার পেল কোথায়? হ্যাঁ স্যার, কি হলো কিছু বলেন। আমাকে চিনতে পেরেছেন? আরে কই হারিয়ে গেলেন স্যার? তুমি আমার নাম্বার কোথায় পেলে? আর তুমি করে কথা বললে কেন? আমি তোমার স্যার, তুমি করে বলবে না। আর কেন কেন, এখন থেকে আমি তুমি করেই বলবো। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি বলে? মৌ, এখনো তুমি সেই পাগলামি করছো। আমি তোমার স্যার, তাই এগুলো কিন্তু বলা ঠিক না। আমি তোমাকে স্যার হিসেবে মানি না, তোমাকে আমি ভালোবাসি, আর একদিন তুমিও আমাকে ভালোবাসবে দেখো। বলে ফোন রেখে দিলাম। পরদিন কোচিং এ স্যারের সাথে তেমন মজা আর করিনি। রাতে ফোন ঠিকই দিয়েছি। স্যার আমাকে অনেক কিছুই বলেছে, সে আমার স্যার। অ্যান্ড দেন তাকে নিয়ে যেন বাড়াবাড়ি না করি, এগুলো ঠিক না, কিন্তু আমি কি এত সহজে মানি নাকি? এভাবে 1 সপ্তাহ চলে গেছে। স্যারকে সামনে সামনে বিরক্ত করি না, এখন ফোন দিয়ে বিরক্ত করি। ডিস্টার্ব হলেও কিন্তু স্যার আমার ফোন সবসময় প্রথমবার রিসিভ করে। মনে হয় ফোনের অপেক্ষায় থাকে, কিন্তু রিসিভ করে নানাভাবে কথা শোনায়। আজও ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাকে এত করে বলি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না, তাও কেন কথা শোনো না? তুমি সুন্দরী, ধনী, তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমার এত ভালো কাউকে চাই না, তুমি হলেই চলবে। দেখো মৌ, সব সময় তোমার এইগুলো শুনতে কিন্তু ভালো লাগে না। আর আমাকে ফোন দিবে না, এখন তোমার পড়ার সময়। এগুলো করে নিজের ক্ষতি করছো। আমি কোনো ক্ষতি করছি না। আমার পড়া আরো ভালো হবে যদি তুমি আমার সাথে ভালো করে কথা বলো, নয়তো আমার পড়া হবে না। সারাক্ষণ শুধু তোমার কথা ভাবি। তুমি বোঝার মতো মেয়ে না। বলেই ফোন কেটে দিল। আমি আরো কয়েকবার ফোন দিলাম, ফোন বন্ধ। সেদিন আর ফোন খোলা পেলাম না। পরের দিন কোচিং অফ, সারাদিন ফোন খোলা পেলাম না। স্যার কি তাহলে ইচ্ছে করে এমন করছে? সে কখনো আমার ভালোবাসা বুঝবে না। অনেক কষ্ট দিনটা পার করলাম। রাতে ফোন দিলাম, বিজি, কিছু বুঝছি না কি হচ্ছে। পরের দিন কোচিংয়ে গিয়ে আগে স্যারের কেবিনে গেলাম, কিন্তু স্যার নেই। স্যার তো সবসময় আগেই আসে নেই কেন?
অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলাম, স্যার এলো না। ব্যর্থ হয়ে ক্লাসে চলে গেলাম। স্যার আর সেদিন এলোই না, ফোনও বিজি। কি করব কিছু মাথায় আসছে না। পরের দিন কোচিংয়ে গিয়ে জানতে পারলাম স্যার আর কোচিং করাবে না, তার অন্য জায়গায় চাকরি হয়েছে। এটা শুনে আমি কতক্ষণ পাথর হয়েছিলাম নিজেও জানি না। স্যারের অন্য জায়গায় চাকরি হয়েছে, তাহলে স্যার আর এখানে আসবে না? কোচিংয়ে না আসলে আমার সাথে তো দেখাও হবে না, তাহলে আমি থাকবো কি করে? স্যার না আসলে যোগাযোগ না করা কথাও জানতে পারবো না। স্যারের সাথে কিভাবে যোগাযোগ করব? রাতে ব্যালকনিতে বসে আছি, কি করে যোগাযোগ করা যায় স্যারের সাথে? হঠাৎ মনে পড়লো আমার কাছে তো স্যারের আরেকটি নাম্বার ছিল। ফোন দিয়ে সেই নাম্বার বের করে কল দিলাম। একটা মহিলা রিসিভ করেছে। এটা মনে হয় স্যারের মা, আমার শাশুড়ি। এর সাথে আগে মিশতে হবে, নইলে স্যার আমাকে কখনোই মানবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছো তুমি? আন্টি, আমি মৌ। এটা কি নীরব স্যারের বাড়ি? কিন্তু তুমি কে বলছো মা? তোমাকে তো চিনলাম না। আন্টি, আমি মৌ, নীরব স্যারের স্টুডেন্ট। স্যারের তো চাকরি হয়েছে শুনলাম, একটু স্যারের কাছে দেওয়া যাবে? আর কিছু বললো না, উনি স্যারকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর স্যার এসে ফোনটা ধরলো। হ্যালো, তোমার নাম্বার থেকে এখনই আমাকে ফোন দাও, নইলে শাশুড়ি মাকে সব জানিয়ে দেবো বলে ফোন রেখে দিলাম। একটু পর সত্যি স্যারের নাম্বার থেকে কল আসে। আমি জানতাম স্যার ফোন দেবে। ফোন রিসিভ করে, কেমন আছো? তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? আর আম্মুর নাম্বার কই পেলে? এবার শুধু ফোন দিয়েছি, আবার কখনো যদি আমার ফোন রিসিভ না করো তাহলে সোজা বাড়িতে গিয়ে উঠবো। তোমার জ্বালায় কি আমি কোথাও গিয়ে শান্তি পাবো না? আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছো? জানি না, শুধু জানি ভালোবাসি। কাল তোমার সাথে দেখা করব, আর সময় মতো চলে আসবে। আর যদি না আসো, তোমার খবর আছে। পরদিন আমি শাড়ি পরেছি। আজকে স্যারকে আমার মেনে নিতেই হবে। সুন্দর করে সেজে রেডি হলাম। আমার শিওর কিছু বুঝতে পেরেছে। আমাকে বলেছিল কে সেই রাজকুমার যার জন্য আমার মেয়েকে শাড়ি পরতে হচ্ছে। আমি আমার কথা একটা মিষ্টি হাসি দিয়ে বলেছি, আগে তাকে মানিয়ে আসি, তারপর তোমাকে আব্বুকে বলবো। তোমাদের কিন্তু তাকে মানতেই হবে। আমি জানি যাকে বলবো আব্বু তাকে মেনে নেবে। আমার খুশির থেকে বড় আর কিছু নেই তাদের কাছে। অনেকক্ষণ ধরে বসে আছি স্যারের জন্য, কিন্তু স্যারের আসার নাম গন্ধও নেই। 2 ঘন্টা হয়ে গেছে আমি বসে আছি, অথচ সে আসছে না। তাহলে কি সে আসবে না? নিরাশ হয়ে ফিরে এলাম বাড়ি। স্যার আর আসেনি। আজকে আমি শিওর স্যার আমাকে সত্যিই ভালোবাসে না। ভালোবাসলে না এসে পারতই না। আমাকে নিয়ে তার মাঝে কোনো ফিলিংস নেই। ফোন বের করে স্যারের নাম্বার ডিলিট করে দিলাম। আর কখনোই যোগাযোগ করব না তার সাথে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি সত্যি মরিচিকার পেছনে ছুটেছি। যে আমাকে ভালোবাসে না, বাসবেও না, তাকে নিয়ে মিথ্যে স্বপ্ন দেখেছি। দরজা বন্ধ করে কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। দরজা ধাক্কায় আমার ঘুম থেকে জাগ না পেলাম। শাড়িটা এখনো গায়েই আছে। উঠে গিয়ে দরজা খুললাম। আম্মু আব্বু দুজনেই অনেক চিন্তিত ছিল, মনে হয় তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি রে, তোর কি হয়েছে? কখন থেকে ডাকছি, দরজা খুলছিস না কেন? কত চিন্তা হচ্ছিল জানিস? আর একটু হলে তো আমরা হার্ট অ্যাটাক করতাম। সকালে এত খুশি মনে গেলি, আর কষ্ট পেয়ে ফিরে এলি কেন? কেঁদে কি করেছিস? মুখটা কি হয়েছে বল আমাকে। তোর আব্বু সব ঠিক করে দেবে, তবুও কষ্ট পাস না, নিজেকেও কষ্ট দিস না। তোর কিছু হলে আমরা কি করে বাঁচবো বল? তুই ছাড়া আমাদের আর কি আছে বল? আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আমি কি দেখতে খারাপ খুব বলো? আমাকে কি ভালোবাসা যায় না? নাকি ধনী বলে সবাই আমাকে এড়িয়ে চলবে? বলো না। কে বলেছে তুমি দেখতে খারাপ? তুমি তো আমাদের রাজকন্যা। কি হয়েছে মা বল আমায়। তোমার আব্বু সব ঠিক করে দেবে। কিছু ঠিক হবে না আব্বু। ও আমাকে ভালোবাসে না। আব্বু সব সময় আমাকে ইগনোর করে। আমি কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওর শুধু এক কথা, ভালোবাসে না। আমি কি করে থাকবো তাকে ছাড়া? আব্বু আমাকে কেন ভালোবাসতে পারে না সে? কে সে বল আমাদের, যে আমার এই মিষ্টি মেয়েকে কষ্ট দেয়? আমরা কথা বলবো,
তার সাথে, তার পরিবারের সাথে। তুই কান্না থামা এখন। কথা বলে লাভ নেই, সে আমাকে ভালোবাসে না। আজ আমি এতক্ষণ তার জন্য ওয়েট করলাম, সে আসলো না। আমার কোনো কথায় তার দাম নেই, সব সময় বোঝাই সে আমাকে ভালোবাসে না। এখন কান্না থামা, নয়তো মার খাবি বলে রাখলাম। কথা বলে লাভ না থাকলে কাঁদছিস কেন তার জন্য? এবার কান্না বন্ধ করানো। সারা দিন তো কিছু খাসনি, এখনো কি কিছু খাওয়ার ইচ্ছে নেই নাকি? আমি কিছু খাবো না, তোমরা গিয়ে খেয়ে শুয়ে পড়ো। আমরাও কিন্তু কিছু খাইনি। তুমি কি চাও আমরা না খেয়ে থাকি? তুমি ভালো করে জানো, তুমি না খেলে আমাদেরও খাওয়া হবে না। আমি জানি আমি না খেলে কারো খাওয়া হবে না। সবার কথা ভেবে রাজি হয়ে গেলাম। এদিকে নীরব গিয়েছিল পার্কে, কিন্তু মৌয়ের সামনে যায়নি। কি করে যাবে? আজ মৌকে অনেক সুন্দর লাগছিল। মৌ এমনিতেই সুন্দর, কিন্তু আজ শাড়ি পরে এসেছিল, যার জন্য আরো বেশি ভালো দেখাচ্ছিল। মৌ যে আজও আমাকে প্রপোজ করতো সেটা আমি বুঝেছি, আর আজ ওর সামনে গেলে আমি কিছুতেই রিজেক্ট করতে পারতাম না। কোচিং থেকে আসার পর থেকে আমি বুঝেছি আমি মৌকে ভালোবাসি। ওর প্রতি আমার দুর্বলতা বুঝতে পারছি। ওর কলের জন্য অপেক্ষা করেছি, কথাও বলেছি নিজেকে সংযত রাখা কষ্ট হয়ে আসছে, বুঝে নাম্বার ব্লক করে ফেলেছি। আবার মার নাম্বারে কল করে বলল দেখা করার কথা। ওর পাগলামি আমাকে ভালোবাসতে বাধ্য করছে, কিন্তু ওরা অনেক ধনী। আমার মতো একটা গরিব ছেলের কাছে কখনো ওর পরিবার বিয়ে দিবে না, এতে সমস্যা হবে। তাই নিজেকে কঠিন করেছি। পরের দিন সকাল সকাল মার ডাকে ঘুম থেকে জাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। আজ আর অফিস যেতে পারলাম না, কিন্তু মা এখনও এমন করে ডাকছে কেন? বাইরে বেরিয়ে একজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। এ তো অফিসের বস, একদিন যায়নি তাই বাড়ি চলে এসেছে। তাহলে কি আমার চাকরি শেষ? আবার ঘরে এসে ফ্রেশ হয়ে তার সামনে গিয়ে সালাম দিলাম। সেও মনে হয় আমাকে দেখে অবাক হয়েছে, অবাকের ঠেলায় দাঁড়িয়ে গেছে। কিছু বুঝছি না, এত অবাক হচ্ছে কেন? নীরব ঘরে বসে আছে, কি থেকে কি হয়ে গেল ওর মাথায় কিছুই ঢুকছে না। মৌ তার মানে স্যারের মেয়ে, আর স্যার মৌয়ের জন্য আমার কাছে এসেছিল যাতে আমি মৌকে বিয়ে করি। মাথায় হাত দিয়ে ভাবছি কথাগুলো, কারো হাত কাঁধে পড়ায় বাস্তবে আসলাম। পিছনে তাকিয়ে দেখি মা। মা, তুমি কিছু কি বলবে? হ্যাঁ নীরব, কে এই মেয়ে যে তোর জন্য এত পাগল, আর তুই তাকে এভাবে অবহেলা করছিস কেন? মা, ওই যে একদিন একটা মেয়ে ফোন দিয়ে তোমার সাথে কথা বলেছিল, মনে আছে তোমার? নাম মৌ। এই কি তোর স্যারের মেয়ে? মা। তুই কি সত্যি ওকে ভালোবাসিস না? মিথ্যা কথা তোমাকে বলবো না মা, আমি সত্যি ভালোবাসি মৌকে, কিন্তু তা স্বীকার করতে পারিনি। কিন্তু কেন? ওরা অনেক ধনী আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানাবে না। এই কথাগুলো সব সময় মনে পড়ছে যখনই ওর ভালোবাসার সাড়া দিতে চেয়েছি। ভেবেছি ওর ফ্যামিলির কেউ যদি মেনে না নেয় তাহলে কি হবে, কিন্তু তারাই যে আবার আমার কাছে আসবে আমার ভালোবাসা ফিরিয়ে দিতে ভাবিনি। টাকা পয়সা বিচার করে ভালোবাসা হয় না রে বাপ, ভালোবাসা অন্য এক অনুভূতি। তুই এগুলো ভেবে ওকে দূরে রাখা উচিত হয়নি। মা, এখন বুঝেছি, আর আমি এসব ভাববো না। ওকে কাছে টেনে আপন করে নেব। মা চলে গেল। আমি মৌয়ের নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বার বিজি, তার মানে ব্লক করেছে। এখন তার রাগ ভাঙাতে হবে, একবার সারপ্রাইজ দেব। এদিকে মৌ নিজের রুমে শুয়ে আছে। কিরে, শপিংয়ে যাবি না? শপিং এ কেন যাব আব্বু? দরকার আছে, চল। আমার ভালো লাগছে না, তোমরা যাও। তা বললে তো হবে না, চল তো। আমার সত্যিই ভালো লাগছে না। জোর করে নিয়ে এসেছে শপিং এ। আব্বু আর আম্মু আমার জন্য ড্রেস কিনছে। আমি সবসময় নিজের পছন্দ করে কিনি ড্রেস, নিজেরটাও অন্যেরটাও, কিন্তু এবার একদম চুপচাপ ঘুরছি শুধু। বাড়িতে এসে দেখি পুরো বাড়ি সাজানো হচ্ছে। আব্বু, বাড়ি সাজানো হচ্ছে কেন?
মেয়ের বিয়ে তাই। মানে কার বিয়ে? যে আমার মেয়ে তার। আমি কিন্তু কিছু বুঝে উঠছি না, কি বলছো এসব? ভেতরে চল তো। আম্মু আমাকে জোর করে ভিতর নিয়ে এলো, কিছু বলল না। রাতের রুমে বসে ভাবছি কি হতে পারে, এত সাজানোর কি আছে? কাল তো আমার জন্মদিনও না, আব্বু আম্মুর বিবাহবার্ষিকীও না, তাহলে কেন? সত্যি কি আমার বিয়ে? আব্বু তো তাই বলল, কিন্তু কার সাথে? না না, চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সব আত্মীয়রা এসেছে, আমি 10টার দিকে ঘুম থেকে উঠেছি। রাতে ঘুমাতে দেরি করে এসেছিলাম। কেউ আমায় বলছে না কার সাথে বিয়ে। পরে সুমি আপুর কাছে জানতে পারলাম বিয়ে না, এঙ্গেজমেন্ট হবে আজ। বিয়ে নাকি পরে। বিকেলে পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে গেছে আমাকে। এত না করার পরেও কেউ শুনছে না আমার কথা। আব্বু আম্মু তো জানি আমি নীরব স্যারকে ভালোবাসি, তবু এমন একটা কাজ করছে। আর আজ তো কেউ আমার সাথে ভালো করে কথাও বলছে না। চোখ বেঁধে কোথাও নিয়ে গেল কে জানে। চোখের বাঁধন খোলার সাথে সাথে এমন একজনকে আমি আমার সামনে দেখব যে শখ হয়ে হা হয়ে গেছি। নীরব স্যার এখানে, মানে আমার সামনে দাঁড়িয়ে আছে, মিটিমিটি হাসছে। আব্বু আম্মুও আছে সাথে। আব্বু আমার কাছে এসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম? আমি খুশির চোটে আব্বুকে জড়িয়ে কান্না করে দিলাম। সত্যি আমি অনেক খুশি হয়েছি, এমন একটা সারপ্রাইজ পাবো কল্পনাও করিনি। নীরব আর আমার এঙ্গেজমেন্ট হয়ে গেল। ছাদে আমি আর নীরব দাঁড়িয়ে আছি। এঙ্গেজমেন্ট হয়েছে তাই ভেবো না আমি তোমার অবহেলা ভুলে গেছি। মৌ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারিনি। সব না হয় মানলাম, কিন্তু তোমার জন্য সেদিন কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর তুমি আসোনি, সেদিনটা আমি ভুলতে পারবো না। আমি গিয়েছিলাম সেদিন, কিন্তু তোমার সামনে যাইনি, কারণ তোমাকে সেদিন আমি ইগনোর করতে পারতাম না। মানে? আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, বিশ্বাস করো। বিশ্বাস করি আর জানিও, কিন্তু আগে তুমি আমায় ঘুরিয়েছো আর এখন আমি তোমাকে ঘোরাবো।